আমি শেয়ার করি, দাঁড়া আছে, শেয়ার করা হয়। আচ্ছা চল, তো আমরা সিলেবাসে কিছু জিনিস আছে যে জিনিসগুলো একটুখানি আলোচনা করতে চাইছি আর কি। টপিক টু বি ডিসকাস, আমরা মূলত আলোচনা করব স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি এর মধ্যে তোমাকে খুব সামান্য এনএমআর নিয়ে কথাবার্তা বলেছে, আর সামান্য ইপিআর বা ইএসআর নিয়ে কথাবার্তা বলতে বলেছে। এনএমআর বা ইপিআর অ্যাকচুয়ালি কিন্তু খুব বড় ব্যাপার, মানে অনেক বড় চ্যাপ্টার। এখানে শুধুমাত্র ফিজিক্যাল মানে ফিজিক্যাল প্রিন্সিপালটা সামান্য জাস্ট বলতে বলা হয়েছে। ঠিক আছে, স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এখানে যেটা ব্যাপার হচ্ছে যে তোমার ইলেকট্রনের যে স্পিন থাকে সেটা স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টে অলরেডি প্রুভড হয়েছে। এবার ইলেকট্রনের স্পিন আছে মানেই হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। ঠিক আছে, আর ম্যাগনেটিক মোমেন্ট থাকলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে সেখান থেকে একটা ইন্টারাকশন এনার্জি আছে। তাহলে ইলেকট্রনের যেমন স্পিন থাকে তেমন নিউক্লিয়াসেরও কিন্তু স্পিন থাকে। ইলেকট্রন যদি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হয় তাহলে একটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারটা যা সবসময়ই হাফ। কিন্তু যদি নিউক্লিয়াস কনসিডার করো, নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন আছে, প্রোটনের সংখ্যা কত নিউট্রনের সংখ্যা কত তার উপরে নির্ভর করে তোমার নিউক্লিয়াসের স্পিনটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই তোমাদের সিলেবাসে এনএমআরটাকে নিয়ে একটু বেশি কথাবার্তা বলতে বলেছে, ইপিআর নিয়ে শেষে দেখবে সিলেবাসে 3 লাইনের যে সিলেবাস তাতে হচ্ছে 2.5 লাইনই এনএমআর নিয়ে কথাবার্তা বলেছে, আর হাফ লাইন তোমার ইপিআর নিয়ে কথাবার্তা বলেছে। ওই জন্য আমি এনএমআরটা নিয়ে প্রথমে স্টার্ট করছি। আর আমরা শুরুটাকে করছি এনএমআর দিয়ে। এনএমআর, আচ্ছা, এনএমআর এর ফুল ফর্মটা কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, বা অ্যাকচুয়ালি এটা বলা উচিত হচ্ছে এনএমআর কি না, এনএমআর একটা স্পেকট্রোস্কোপি। এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। সেটা হচ্ছে তোমার ফুল ফর্মটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, এটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। আচ্ছা, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি করে মানুষ অ্যাকচুয়ালি কি করে না, এটা হচ্ছে জাস্ট এই স্পেকট্রোস্কোপি করে অ্যাকচুয়ালি যেটা করা হয় যে কোনো একটা অ্যাটমিক নিউক্লিয়াস তার অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ডের যে ইনফরমেশনটা সেটা পাওয়া যায়। এবং এইটা জানতে পারলে তোমার আলটিমেটলি যেটা হবে যে তুমি দ্য কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এনভায়রনমেন্ট অ্যারাউন্ড এ পার্টিকুলার নিউক্লিয়াস তুমি জানতে পারবে। এবং সেইখান থেকে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওই যে তোমার সারাউন্ডিং যে ধরো অ্যাটমগুলো বা সারাউন্ডিং যে গ্রুপগুলো কেমন করে ওরিয়েন্টেড আছে সেটা তুমি বুঝতে পারবে, এবং সেখান থেকে তুমি স্ট্রাকচার ডিটারমিনেশনটাকে করতে পারবে। তাহলে এটাকে করে তুমি অ্যাকচুয়ালি যেটা করছো সেটা হচ্ছে এই যে তোমার মানে বাই NMR spectroscopy we can observe the local magnetic field
ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, যে এই লোকাল ম্যাগনেটিক ফিল্ড, তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, কিন্তু এনএমআর স্পেকট্রোস্কোপি করে শুধুমাত্র এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা কেউ মাপে না। যেটা করে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি দিচ্ছ এবং সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা কোন একটা পার্টিকুলার নিউক্লিয়াসকে ডিফারেন্টলি এফেক্ট করছে। একটা ডিফারেন্টলি যে এফেক্টটা কি করছে সেটা অ্যাকচুয়ালি নির্ভর করছে যে নিউক্লিয়াসের অ্যারাউন্ডে তোমার যে কেমিক্যাল বা ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে সেইটা। সেটা করে যেটা করবো তাহলে এই যে লোকাল ম্যাগনেটিক ফিল্ডটা, এটা কিন্তু একটু ডিটেলে তুমি ঢোকার চেষ্টা করো, তাহলে লোকাল ম্যাগনেটিক ফিল্ডটা নির্ভর করছে দ্য কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তার মানে যেটা হচ্ছে দ্য লোকাল ম্যাগনেটিক ফিল্ড depends on the chemical and electronic environment, chemical and electronic environment around a particular nucleus and a particular nucleus, and also the arrangement of the neighboring nuclei, also and also the arrangements of the neighboring nuclei, ঠিক আছে। এইটা এবং সেটা দিয়ে তুমি কি করতে পারছো, তুমি আলটিমেটলি এটা করতে পারো যে স্ট্রাকচার ডিটারমাইন করতে পারো। মানে এইটা থেকে তুমি যেটা করতে পারবে যে আলটিমেটলি তুমি কিন্তু স্ট্রাকচার ডিটারমাইন করতে পারবে। তাহলে তাহলে বাই NMR spectroscopy we can determine the structure of a molecule, আর মূলত মলিকুলার, হ্যাঁ, বা NMR স্পেকট্রোস্কোপি তুমি অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ এ মলিকুল কিন্তু বের করতে পারছো। আচ্ছা, এবারে এই NMR এর যে অ্যাকচুয়ালি মানে NMRটাকে ব্যবহার করে যে স্ট্রাকচার ডিটারমাইন করা, সেইটা অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং অর্গানিক কেমিস্ট্রিতে NMRটাকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ানো হয়, এবং সেখান থেকে যত রকমের স্ট্রাকচার বা ইত্যাদি এক্সিস্ট করতে পারে সেই সব নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা অলরেডি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমার আমাদের ওই যে জায়গাটা মানে বেসিক্যালি অর্গানিকে মানে যেটা বলে কেমিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা সেই কেমিক্যাল অ্যাপ্লিকেশন পার্টটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বিষয়। আমরা যেটা করবো এখানে প্রিন্সিপালস অফ NMR স্পেকট্রোস্কোপি এইটাকে পড়বো। তাহলে যেটা তুমি দেখো যে প্রিন্সিপাল অফ NMR স্পেকট্রোস্কোপি এইটা হচ্ছে তোমার এই আমরা আলোচনা করবো ফিজিক্যাল কেমিস্ট্রি টপিকের মধ্যে। ফিজিক্যাল কেমিস্ট্রি টপিকের মধ্যে এটা পড়ে। আর যেটা অ্যাপ্লিকেশনস অফ NMR স্পেকট্রোস্কোপি, অ্যাপ্লিকেশনস অফ NMR স্পেকট্রোস্কোপি সেইগুলো তুমি অলরেডি মানে আমাদের আর কদিন পর পরীক্ষা, মানে নিশ্চয়ই কিছু বাকি নেই তোমার। অর্গানিক কেমিস্ট্রিতে যা কিছু আলোচনা করা সব তোমার হয়ে গেছে, আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেটা বেসিক্যালি প্রিন্সিপালস অফ NMR স্পেকট্রোস্কোপি নিয়ে আলোচনা করে, মানে অর্গানিক কেমিস্ট্রিতে যখন অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলা হয় তখন শুরুতে কিন্তু কিছুটা NMR নিয়ে কথাবার্তা বলে দেওয়া হয়, মানে প্রিন্সিপাল নিয়ে কিছুটা মানে বলে দেওয়া হয়। এবারে সেখানে কোনো ডেরিভেশন ইত্যাদি থাকে না, মূল রেজাল্টগুলোকে বলে দেওয়া থাকে। এক্ষেত্রে কিন্তু আমাদের তা না, ফিজিক্যাল স্পেকট্রোস্কোপি ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু তোমাকে ওই কিছুটা ডেরিভেশন অল্প স্বল্প আমরা করবো। খুব ডিটেলে খুব যে কিছু করবো সেরকম না, কিন্তু মোটামুটি ভাবে যেগুলো লাগবে আমরা এখানে কিন্তু করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে
এই প্রিন্সিপালটাকে জাস্ট আমরা শুরু করি। আমরা জাস্ট আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ এনএমআর স্পেকট্রোস্কোপি। আচ্ছা, সেখানে কতগুলো সাব হেডিং করে করে জিনিসটা আমি বলতে চাইছি। প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াই হ্যাভ intrinsic spin angular momentum. Nuclei have intrinsic spin angular momentum. এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ইলেকট্রনের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটা স্টার্ন গালাক্সি এক্সপেরিমেন্টে তুমি দেখেছো। একই রকম নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এটা দেখো, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা প্রথমে বলা যাক। সেটা হচ্ছে যে তোমার যদি তুমি এদেরকে ইলেকট্রন কনসিডার করতে, ইলেকট্রন এর ক্ষেত্রে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার টা প্লাস মাইনাস হাফ লেখো। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার প্লাস মাইনাস হাফ লেখো। আচ্ছা, এবারে যখনই তোমার এমএস এর ভ্যালুটা প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ হচ্ছে, তখন এস বলে একটা টার্ম তুমি ডিফাইন করছো, সেটা তোমার হাফ হয়ে গেল। মানে বেসিক্যালি উল্টো দিক দিয়ে ভাবতে পারো, এস এর ভ্যালু হাফ হলে এমএস এর ভ্যালুটা হচ্ছে প্লাস এস টু মাইনাস এস ইউনিট ইন্টারভ্যাল। এসটা হচ্ছে হাফ। এই এসটার অ্যাকচুয়ালি কোনো মানে নেই, মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি এমএস। এসের যা সিম্পলি মানে নেই, কিন্তু এসের সঙ্গে তুমি যদি মানে কোনো একটা এস বা তার কোনো একটা কিছুর সঙ্গে যদি এইচ ক্রস গুণ করো, তাহলে তোমার সেখান থেকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেরিয়ে আসে। তাহলে এসটা যে হাফ হচ্ছে, এসটা হাফ হচ্ছে বলে সেইখান থেকে তুমি যদি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে দেখো, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেইটাকে তুমি জাস্ট ওই মানে আমি ক্যাপিটাল এস ধরো এরকম একটা, আচ্ছা ভেক্টরটা লিখছে তার ম্যাগনিটিউড বলছে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে করসপন্ডিং ম্যাগনিটিউডটা, এইটা এটা কত হয়, রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ কস হয়। এটা হচ্ছে এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টটা তার ম্যাগনিটিউড নিয়ে জাস্ট কথা বলছে, ম্যাগনিটিউড অফ কারণ অ্যাঙ্গুলার মোমেন্টটা তো ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর সাইন লেখা উচিত ছিল, কিন্তু আমি যদি তার ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলবো, সেখানে ম্যাগনিটিউড অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা এস হচ্ছে রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কস, অথবা তুমি যদি এস স্কোয়ার হিসেবে বলতে পারো, যেটা ইউজুয়ালি লোকে বলে সেটা হচ্ছে এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ কস তার স্কোয়ার। আর তাহলে এমএস এর রোলটা কি? এমএস এর রোলটা হচ্ছে তুমি যদি জেড কম্পোনেন্টটাকে বলো, জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে তুমি জাস্ট এস জেড নাম দাও, সেইটা হচ্ছে তোমার এমএস ইন্টু এইচ কস। হ্যাঁ, জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস জেড, সেটা হচ্ছে এমএস ইন্টু এইচ কস। আর ম্যাগনিটিউড অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস, সেটা রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ কস। এইটা তাহলে এটা হচ্ছে কার জন্য হলো না, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে এটা হচ্ছে ফর ইলেকট্রন। এটা ইলেকট্রনের জন্য ব্যাপারটা অনেক সহজ, মানে পার্টিকুলার ওয়ান ইলেকট্রন সিস্টেম বলতে, এবারে মেনি ইলেকট্রন সিস্টেম মানে সেখানে কাপলিং টাপলিং করতে হবে, মানে সেখানে অরবাইট মানে মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো তাদের নিজেদের মধ্যে কাপল হবে, তারপরে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে কাপলিং হবে, কাপলিং হবে। এবারে এখানে কাপলিং স্কিম দু রকম, এলএস কাপলিং হতে পারে, যে কাপলিং হতে পারে, হ্যাঁ, তাহলে সেই ডিটেলিং অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি এখন জাস্ট একটা সিঙ্গেল ইলেকট্রন যদি তুমি কনসিডার করো, তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এমএস থেকে প্লাস মাইনাস হাফ হয়। তাহলে এমএস এর ভ্যালু প্লাস হাফ বা মাইনাস হাফ হওয়া মানে এসটা অ্যাকচুয়ালি হাফ। সেই এস এর সঙ্গে তোমার
স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ম্যাগনিটিউড অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সম্পর্ক আছে, মানে স্পিন মানে টোটাল আর কি, টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে ম্যাগনিটিউড অফ এখানে 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 কিন্তু এটাকে বলে এটা টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা সেটা হচ্ছে মড এসটা রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ স্কোয়ার, বা এস স্কোয়ার করলে এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার হচ্ছে, আর জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা এস জেডটা হচ্ছে এম এস ইন্টু এইচ স্কোয়ার, এইরকমভাবে লেখা হচ্ছে। আর এবারে যেটা বলা হচ্ছে যে তুমি যদি এবারে নিউক্লিয়াসে চলে এসো, ফর নিউক্লিয়াস বা নিউক্লিয়াই, তার ক্ষেত্রে বলা হচ্ছে যে লাইক electrons, nuclei may also have intrinsic spin angular momentum, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে কাদের ক্ষেত্রে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে সেটা কিন্তু, মানে যেমন ইলেকট্রন তো সব ইলেকট্রনই একই, কিন্তু সব নিউক্লিয়াস তো এক নয়, তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার নেচার অফ দ্য নিউক্লিয়াসের উপরে। মানে অ্যাকচুয়ালি তোমার এখানে যেমন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এমএস থেকে হাফ হয়ে গেল, বা সেখান থেকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা জেড কম্পোনেন্ট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ভ্যালুগুলোকে বলে দিলাম, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা জেড কম্পোনেন্ট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে ভ্যালু কি হবে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার নেচার অফ দ্য নিউক্লিয়াস তার উপরে নির্ভর করবে। ঠিক আছে, ধরো যদি এরকম আমি বলি যে, আমি বললাম যে ধরো লেট এম আইটা হচ্ছে তোমার, এম আই ইজ দ্য তোমার এই নিউক্লিয়ার একটা নিউক্লিয়ার যা জুড়ে দিই, নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ধরে না এমআইটা ইজ দ্য নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এইটা। এবারে তাহলে টোটাল নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আইটাকে তোমাকে লিখতে হবে, মানে আই এর ম্যাগনিটিউড, এটা অবশ্যই এটা ম্যাগনিটিউডটাই বলি, ম্যাগনিটিউড অফ টোটাল নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আইটা হচ্ছে তুমি লিখতে পারো। আচ্ছা, এখানে আমি এই ছোট হাতের আইটা ব্যবহার করলে ভালো হতো, কিন্তু ওই মানে আসলে যেটা হয় স্ট্যান্ডার্ড বই ওটা এভাবে লেখা থাকে আর কি, মানে মানে ক্যাপিটাল আই লেখা থাকে। আমি অ্যাকচুয়ালি প্রথমে ছোট হাতের আই লিখছি, আই ইন্টু আই প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস, যেখানে যেখানে আই অ্যান্ড আসলে সবটাই না, এখন প্রথমে আমি ছোট হাতের লিখে লিখে যাই, I and Mi are related as for a given I allowed values of Mi, সেটা কত হবে না, প্লাস I to minus I with unit interval। হ্যাঁ, প্লাস I to minus I with unit interval। মানে ব্যাপারটা কিরকম, ধরো আমি বললাম,
ধরো এমআইটা ইকুয়াল টু 0, তাহলে আইটা তোমার 0 বেরোলো। আচ্ছা এমআই এর ভ্যালু ধরো তোমার প্লাস হাফ আর মাইনাস হাফ আছে, তার মানে সেখান থেকে আই এর ভ্যালু অ্যাকচুয়ালি তোমার হাফ। মানে আমরা আগে আই বলি পরে এমআই বলি, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত প্রথমে এমআই তারপর আই। আচ্ছা এমআই এর ভ্যালু ধরে নাও তোমার +1 আছে, 0 আছে, -1 আছে, তাহলে সেখান থেকে আই এর ভ্যালু হবে তোমার 1 এটা। বা এমআই এর ভ্যালু ধরো তোমার +3/2, +হাফ, -হাফ, -3/2, সেখান থেকে আইটা হচ্ছে তোমার 3/2 অ্যান্ড সো অন। মানে তোমাকে যদি আগে আই বলা থাকে সেখান থেকে এমআই পেয়ে যাবে, সেটা কত +i টু -i উইথ ইউনিট ইন্টারভাল। বা প্রথমে এমআই যদি বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আই তুমি এইরকম করে পাবে আর কি। তাহলে +i টু -i উইথ ইউনিট ইন্টারভাল, সেটা এমআই এর পসিবল ভ্যালু এটা। আচ্ছা এবারে পরিষ্কার আই স্কোয়ার যদি তুমি লেখো সেটা তুমি কি লিখবে, আই ইন্টু i+1 ইন্টু h+স্কোয়ার, এটা তুমি লিখবে। এখানে তুমি স্কোয়ার রুট করে দিয়েছো, করে আইটা পেয়ে গেছো। আগে আই স্কোয়ারটাকে করতে চাও আর কি, মানে তোমার যে মানে টোটাল নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্কোয়ারটা সেটা হচ্ছে এইটা। আর যদি এখান থেকে ওই আগের মতো করে জেড কম্পোনেন্টটাকে বের করতে চাও, জেড কম্পোনেন্ট অফ নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা, সেটাকে তুমি জাস্ট একটা কাজ করো, এটা হচ্ছে এই আই সাফিক্সে জেড লিখলাম, এইটা তোমাকে লিখতে হবে এমআই ইন্টু এইচ ক্রস। এইটা এখানে এমআই এর অ্যালাউড ভ্যালুস গুলো কি সেটা বলে দেওয়া হয়েছে, +i টু -i উইথ ইউনিট ইন্টারভাল এটা। আচ্ছা এবারে এইটা কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে তুমি দেখো, যেটা হচ্ছে যে তুমি একটা ধরো স্পিন স্টেট তুমি পেলে, নিউক্লিয়ার স্পিন স্টেট ধরো, নিউক্লিয়ার স্পিন স্টেটটাকে যদি তুমি সাই দিয়ে এক্সপ্রেস করো, তাহলে যেটা হচ্ছে নিউক্লিয়ার স্পিন স্টেট সাই, এইটা হচ্ছে দিস ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ আই স্কয়ার অপারেটর অ্যান্ড আই জেড অপারেটর, মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার তার করসপন্ডিং একটা অপারেটর থাকবে, আর জেড কম্পোনেন্ট অফ নিউক্লিয়াস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তার একটা করসপন্ডিং অপারেটর আছে, সেই অপারেটর এটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে কি, দ্যাট ইজ আই স্কয়ার অপারেটরটাকে তোমার সাই এর উপরে কাজ করে, এইটা সাইটাকে ফেরত দেবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, সেটা হচ্ছে আই ইন্টু i+1 h+স্কয়ার ইন্টু সাই দেবে, আর আই জেড অপারেটরটা যদি তোমার সাই এর উপরে কাজ করে সেটা হচ্ছে এমআই ইন্টু সাই দেবে এটা। এমআই এইচ কসটা লেখা হয়নি। এমআই এইচ কস ইন্টু সাই দেবে, এবং সেই জন্যই তোমার আই জেডটা হচ্ছে এমআই ইন্টু এইচ কস হচ্ছে, আই স্কোয়ার যে ম্যাগনিটিউড আই ইন্টু i+1 এইচ কস স্কোয়ার হচ্ছে। মানে বেসিক্যালি একটা নিউক্লিয়ার স্পিন স্টেট আছে, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে যে স্টেটগুলো সেগুলোকে অরবিটাল বলা হয়, ঠিক এখানেও নিউক্লিয়াসের ক্ষেত্রে একটা নিউক্লিয়ার স্পিন স্টেট আছে। নিউক্লিয়ার স্পিন স্টেটে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অথবা আই জেড অপারেটর, সেটা হচ্ছে এইটা। তো একটা স্পেশাল কেসে ধরো, স্পেশাল কেসে ধরো তোমার ফর হাইড্রোজেন অ্যাটম অর প্রোটন, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াস যখন তুমি কনসিডার করছো সেখানে তোমার এ নেই, ফর হাইড্রোজেন অ্যাটম বললে ভুল হবে, ফর হাইড্রোজেন অ্যাটম নিউক্লিয়াই আছে, ফর নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, ফর নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম অর প্রোটন যদি তুমি কনসিডার করো, প্রোটনের ক্ষেত্রে আই এর পসিবল ভ্যালুটা হয় হচ্ছে তোমার হাফ, এমআই এর পসিবল ভ্যালু তাহলে কত হবে, প্লাস মাইনাস হাফ হচ্ছে। এখানে দেয়ার আর
টু স্পিন স্টেটস আলফা অ্যান্ড বিটা, দুটো স্পিন স্টেট আছে আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে। এটা এবারে ওই ইলেকট্রনের রেসপেক্টে আলফা বিটা হচ্ছে এরকমভাবে ডিফাইন করে, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, অথবা এমএস এর ভ্যালু প্লাস হাফ হলে আলফা, এমএস এর ভ্যালু মাইনাস হাফ হলে বিটা। আমি এখানে এমআই এর ভ্যালু তোমার প্লাস হাফ হলে সেটা আলফা স্টেট, আর এমআই এর ভ্যালু মাইনাস হাফ হলে সেটা বিটা স্টেট, আমি এরকমভাবে লিখছি। যারা টু স্পিন স্টেট আলফা অ্যান্ড বিটা। এবারে তোমার সরি আই স্কোয়ার অপারেটরটা আলফা স্টেটের উপরে কাজ করলে কি দেবে? হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু এইচ স্কোয়ার ইন্টু আলফা দেবে। এইটা তোমার এটা হচ্ছে 3 তোমার 3/4 এইচ স্কোয়ার ইন্টু আলফা দিল। আই স্কোয়ার অপারেটরটা বিটা স্টেটের উপরে কাজ করলে কি দেবে? তোমার ওই একই রকমভাবে হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান এইচ স্কোয়ার ইন্টু বিটা, তোমার 3/4 এইচ স্কোয়ার ইন্টু বিটা দিল। আচ্ছা আই জেড অপারেটরটা আলফার উপরে কাজ করলে হাফ এইচ কস ইন্টু আলফা দেবে। আই জেড অপারেটরটা বিটা ফেজের উপরে কাজ করলে মাইনাস হাফ এইচ কস ইন্টু বিটা দেবে। মানে আলফা বিটা তারা নিউক্লিয়ার স্পিন স্টেট, দে আর দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ আই স্কোয়ার অ্যান্ড আই জেড অপারেটর। এবার এই যে রুল তোমার শিখিয়েছি, আই এর ভ্যালু হাফ হলে সে আলফা এবং বিটা স্টেট দুজনের ক্ষেত্রে, কিন্তু টোটাল যে এটা টোটাল নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা দুজনের ক্ষেত্রে একই। জেড কম্পোনেন্টটা আলফা স্টেটের জন্য প্লাস হাফ এইচ কস আর বিটা স্টেটের জন্য হচ্ছে মাইনাস হাফ এইচ কস। মানে এইখান থেকে তুমি যদি জাস্ট আই জেডটাকে দেখো, আই জেডটা ফর আলফা স্টেট সেটা হচ্ছে হাফ এইচ কস, আর আই জেডটা ফর বিটা স্টেট হচ্ছে তোমার কত? মাইনাস হাফ এইচ কস। এটাকে তোমার মাথায় রাখতে হচ্ছে, ঠিক আছে। এটা আর এইখান থেকে যদি কখনো আইটা তোমাকে আই এর ম্যাগনিটিউডটাকে বের করতে হয়, তাহলে সেটা হতে হবে √3/2 ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে তোমার প্রোটনের জন্য, ঠিক আছে। তা প্রোটনের জন্য দুটো স্পিন স্টেট থাকছে এইটা। আর এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, এটা এটা বলে নিই যে এই যে নিউক্লিয়ার স্পিন স্টেটগুলো আছে না, তারা অর্থনর্মাল সেট তৈরি করে। আলফা অ্যান্ড বিটা এই যে পুরো সেটটা forms an অর্থনর্মাল সেট, অর্থাৎ আলফা আলফা সেটা করলে 1 হবে, বিটা বিটা সেটা করলে 1 হবে, কিন্তু আলফা বিটা সেটা তোমার 0 হবে। ঠিক আছে, এটা। আচ্ছা এবারে চলে এসো যে আমি দেখো একটা জিনিস বলেছিলাম যে ইলেকট্রনের ক্ষেত্রে তো ব্যাপারটা তো খুব ইজি ব্যাপার, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমার ওই আই এর ভ্যালু কত হবে, যেমন একটা ইলেকট্রন হলে তার এম এস এর ভ্যালু সবসময়ই হচ্ছে তোমার প্লাস মাইনাস হাফ বা এস এর ভ্যালু হাফ, কিন্তু এখানে এম আই এর ভ্যালু বা আই এর ভ্যালু কি হবে সেটা কিন্তু নেচার অফ দ্য নিউক্লিয়াসের উপরে নির্ভর করে। তার মানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার ওই নিউক্লিয়াস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য নিউক্লিয়াস। এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম depends on the nature of nucleus। আচ্ছা কেমন করে নির্ভর করে? আসলে কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কি আছে তার উপরে কিন্তু পুরো জিনিসটা নির্ভর করে। ধরো তুমি যদি মানে করো, মানে যদি সেইভাবে ধরো, মানে আমি এইভাবে লিখছি যে মাস মানে নাম্বার অফ প্রোটনস, তুমি অ্যাটমিক নাম্বার বলো, নাম্বার অফ নিউট্রনস, এটা নাম্বার অফ প্রোটনস বা নিউট্রন মানে মাস নাম্বার,
মাস নাম্বার, এবং সেখান থেকে তোমার আই এর পসিবল ভ্যালুগুলো, আই মানে এখানে মাইনাস আমার স্মল আই আর কি, আমি যেভাবে লিখি সেটা হচ্ছে স্মল আই, স্মল আই এর ভ্যালু কি হচ্ছে আমি দেখতে চাইছি। আগে ধরো প্রথমে হচ্ছে এরকম হলো যে তোমার নাম্বার অফ প্রোটনস এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, তখন আইটা হয়ে যায় তোমার জিরো। এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটা হচ্ছে তোমার জিরো। আচ্ছা এবারে ধরো তোমার নাম্বার অফ প্রোটনস হলো ইভেন, নাম্বার অফ নিউট্রনস হলো অড, তাহলে মাস নাম্বারটা হয়ে যাবে অড, কারণ প্রোটনস এবং নিউট্রনসের সংখ্যা যোগ করলে তোমার মাস নাম্বার হবে সেটা অড। আচ্ছা তা যদি হয় তাহলে দেখা যায় এটা হচ্ছে এই অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হয়, মানে হাফ, 3/2, 5/2, 7/3 ডট 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 এটা হয়, বা উল্টোটাও সত্যি, যে প্রোটনের সংখ্যা অড হয়, নিউট্রনের সংখ্যা ইভেন হয়, টোটালটা তোমার হয়ে যাবে অড, সেখানেও কিন্তু আই এর ভ্যালুটা হাফ, 3/2, 5/2, 7/2 এরকম হচ্ছে, ঠিক আছে। আর ফাইনালি যদি এইটা অড হলো, এটা অড হলো, কিন্তু যোগফলটা তখন ইভেন হয়ে গেল, সেই পার্টিকুলার ক্ষেত্রে ইন্টিগ্রাল স্পিন হয় 1, 2, 3, 4 ডট 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 এটা হচ্ছে। তার মানে তোমার নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কি, তোমার নিউটনের সংখ্যা কি, মানে পার্টিকুলার এক্সাক্ট সংখ্যাটা আমি এখানে বলছি না, বলছি সেটা ইভেন না অড, তার উপরে অ্যাকচুয়ালি নির্ভর করবে আই এর ভ্যালুটা কি হবে। আচ্ছা কতগুলো স্পেসিফিক এক্সাম্পল আমি দিতে পারি। স্পেসিফিক এক্সাম্পল ধরো তুমি যদি, আমি পরের কথাতেই যাবো, আরে ঠিক আছে পরের কথাই বলছি। ধরো তুমি এইখানে নিউক্লিয়াসটাকে বললে, এইখানে ধরে যাবে, এইভাবে লিখি, এইখানে নিউক্লিয়াসটাকে বলো, আর এইখানে হচ্ছে তুমি আই এর ভ্যালু বলছি। তার প্রথম হচ্ছে এই প্রোটন মানে 1H, এই প্রোটনের জন্য সেটা হচ্ছে হাফ, প্রোটনের জন্য এটা হাফ। ধরো তোমার জাস্ট কোনো কারণে শুধু নিউট্রন, আমি এখানে কোনো একটা নিউক্লিয়াস এরকম হবে না, কিন্তু নিউট্রনের জন্য যদি তুমি কনসিডার করো সেটা হচ্ছে হাফ। নিউট্রন কোনো একটা নিউক্লিয়াস নয়, কিন্তু মানে মানে ইন্ডিভিজুয়াল নিউট্রন যদি তুমি কনসিডার করতে কখন আর। আচ্ছা ডয়টেরিয়াম যদি তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 1। আচ্ছা কার্বন 13 ধরো, কার্বন 13 সেটা হচ্ছে হাফ। নাইট্রোজেন 14 সেটা হচ্ছে 1। 19 ফ্লোরিন সেটা হচ্ছে তোমার হাফ। 31 ফসফরাস সেটা হচ্ছে তোমার হাফ। 17 অক্সিজেন সেটা হয়েছে 5/2। 57 আয়রন সেটা তোমার হাফ। 57 কোবাল্ট সেটা ধরো 7/2। 93 নায়োবিয়াম সেটা হচ্ছে 9/2। 11 বোরন সেটা তোমার হাফ। আচ্ছা এবারে যদি কার্বন 12 তুমি নিতে সেটা হচ্ছে 0, বা অক্সিজেন যদি তুমি 16 নিতে সেটা হচ্ছে তোমার 0, এটা অ্যান্ড সো অন। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, এই ধরো 0 যাদের দেখো, এই 12C বা 16 অক্সিজেন, কার্বন 16 ক্ষেত্রে কি হচ্ছে 6টা প্রোটন 6টা নিউট্রন, বা অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন 8টা নিউট্রন, তার মানে দুজনই ইভেন, তখন সেটা 0 হবে। আচ্ছা এদিকে প্রোটন খেয়াল করো, বা কার্বন 13 খেয়াল করো, বা ফ্লোরিন 19 খেয়াল করো, দেখো একজন ইভেন একজন অড, সেই পার্টিকুলার কেসে এটা হাফ হয়েছে। আবার উল্টো দিকে দুটোই অড,
এই সরি দুটোই ইভেন, যেমন নাইট্রোজেন 14 যেটা, এটাও 7 এটাও 7, দেখো সেটা তোমার 1 হয়েছে অ্যান্ড সো অন। তার মানে এই নেচার অফ দ্য নিউক্লিয়াস, সেখানে পার্টিকুলার প্রোটনের সংখ্যাটা এবং নিউটনের সংখ্যাটা সেটা ইভেন না হওয়ার তার উপরে নির্ভর করে কিন্তু তোমার ওই যেটা আই, যেটা মানে নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার যেটা আছে, হ্যাঁ মানে আইটা, সেটা তোমার নির্ভর করে এটা। এবং এইটা জানলে সেখান থেকে এমআই এর পসিবল ভ্যালু কি হবে, হ্যাঁ, বা কতগুলো নিউক্লিয়াস স্পিন শেষ থাকতে পারে, এইসব ইনফরমেশন গুলো তখন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো। তাহলে এবারে তাহলে আমরা দেখো, তাহলে শুরু থেকে এটা করলাম যে নিউক্লিয়াই হ্যাভ ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেই ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কাদের ক্ষেত্রে কত হয় এবং তার যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত বা তার জেড কম্পোনেন্টটা কত, সেইটা নিয়ে আমরা প্রথম আলোচনাটাকে করব। আচ্ছা, তারপরে যেটা নেক্সট যে জিনিসটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে যেটা তুমি জিম্যান এফেক্ট বা ইত্যাদি যখন পড়েছো, ভালো করে পড়েছো কিনা জানি না, যদি পড়ো তুমি দেখবে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তোমার ওই স্প্লিটিং হয় আর কি, জিম্যান এফেক্ট। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে কোনো একটা স্পেকট্রাল লাইন সে বেসিক্যালি স্প্লিট করে। তার যখন এক্সপ্লেনেশনটা তুমি দেখো, এইরকম ভাবে এক্সপ্লেনেশনটা পরপর করে দেওয়া হয় যে বলা হয় যে একটা ইলেকট্রন সেটা একটা টাইনি ম্যাগনেটের মতো। অ্যাকচুয়ালি সেটা টাইনি ম্যাগনেট নয়, যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের যে তোমার মোশন যেটা হচ্ছে, সেটা ধরো প্রথমে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, ঠিক একই রকম ভাবে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাসোসিয়েট একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ঠিক আছে, সেটা প্রথম ইম্পর্টেন্ট। যে এখানেও ঠিক এই যে এই যে নিউক্লিয়াস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট দাদা, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এই ম্যাগনেটিক মোমেন্টে কিন্তু মিউ বলো, হ্যাঁ নিউক্লিয়ার ম্যাগনেটিক কিন্তু মিউ বলো, সেটা হয় কি না, সেটা হয় একটা কনস্ট্যান্ট থাকে জিএন, সেটাকে নিউক্লিয়ার জি ফ্যাক্টর বলে এইটা। তার সাথে থাকে হচ্ছে তোমার জিএন রইল, তার সাথে এই চার্জ, যদি নিউক্লিয়াসের চার্জ যদি কিউ হয়, কিউআই বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস, এইটা ইন্টু আই, এইটা জিএন কিউ বাই টোয়াইস এম এন ইন্টু আই। এইটাকে তুমি লিখতে পারো অনেক সময় জিএন, এইটাকে বলা হয় বিটা এন ইন্টু আই। এটাকে তুমি লিখতে পারো গামা এন ইন্টু আই। আমি ভেক্টরের টার্মসে লিখলাম এটা। আচ্ছা, যেখানে পরে আমি ম্যাগনিটিউড এটা কনভার্ট করে দেবো, যেখানে জি এনটা এটাকে বলা হয় নিউক্লিয়ার জি ফ্যাক্টর, নিউক্লিয়ার জি ফ্যাক্টর এটা। এই নিউক্লিয়ার জি ফ্যাক্টরটা কিন্তু নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিফার করে। আমি আসছি যে নিউক্লিয়ার জি ফ্যাক্টরটা কার কার উপরে কেমন করে নির্ভর করে। আর গামা এন যেটা ব্যবহার করা হয়েছে, গামা এন যেটা যেটা হচ্ছে তোমার জি এন ইন্টু বিটা এন, এইটা বা জি এন ইন্টু কিউ বাই টোয়াইস এম এন ইজ কল্ড দ্য জাইরোম্যাগনেটিক রেশিও, বা ম্যাগনেটোজাইডিক রেশিও বলা হয়, বা জাইরোম্যাগনেটিক রেশিও। এটা হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও অফ দ্য নিউক্লিয়াস। আর রেশিও কেন, দেখো এটা তুমি লিখতে পারো যে মিউ এর ম্যাগনিটিউড
ডিভাইডেড বাই আই এর ম্যাগনিটিউড এইটা, এইটা, সেই জন্য এটা একটা তোমার রেশিও হলো এটা, ঠিক আছে। আর তোমার বিটা এন যেটা, যেটা বেসিক্যালি কিউ বাই জাস্ট টোয়াইস এম অফ দ্য এন, এটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাগনেটন। এটা ইলেকট্রনের জন্য বোর ম্যাগনেটন হতো, ই বাই টোয়াইস এম করলে, এটা কিউ বাই টোয়াইস এম এন হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটন, আর এম এনটা হচ্ছে তোমার মাস অফ দ্য নিউক্লিয়ার। এটা তো জাস্ট ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা জাস্ট লিখে ফেললাম, মিউটা হচ্ছে জিএন কিউ বাই টোয়াইস এম এন ইন্টু আই, এটা। আর এইটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে, ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে গেলে এখানে একটা স্পিড অফ লাইট দিকে ভাগ হয়ে যায়, সি দিয়ে ভাগ হয়ে যায়। আমি কোনো একটা পার্টিকুলার ইউনিট সিস্টেমই বলছি, তুমি খেয়াল রাখবে যে এই পার্টিকুলার কেসে এই যেটা তুমি বের করলে, সেটাকে তুমি সেইভাবে যদি বলো যে এটা হচ্ছে তোমার ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিটে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে করলে একটা সি দিয়ে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এই যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে তুমি এরকম ভাবে লিখবে। আর ইন দ্য ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যদি তুমি করো, কিছু না, মিউর এক্সপ্রেশনটা জাস্ট জিএন, এখানে কিউ বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস, একটা স্পিড অফ লাইট তোমার চলে আসবে ইন্টু আই, এইটা হয়ে যাবে, যেখানে সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। এরকম হয়তো অনেক বইয়ে একটা সি হয়তো তুমি পেয়ে যেতে পারো, তখন তোমার কনফিউশন হয়ে যাবে সেটা কি ব্যাপারটা, কিছুই না। এখানে এই সিজিএস এবং এসআই ইউনিট কনভার্সন বা ইলেকট্রোম্যাগনেট এবং ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কনভার্সন যদি তুমি করো, তাহলে এই স্পিড অফ লাইটটা যা সেখানে চলে আসে। তা দেখো, এটা আমি বুঝতে পারলে তুমি। আচ্ছা, এবারে এখানে কিন্তু ইলেকট্রন কনসিডার করতে না, এটা আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা কিন্তু তোমার ইলেকট্রনের জন্য হতো, ফর ইলেকট্রন এইটা কাজ তুমি লিখতে পারতে, এটা হচ্ছে জাস্ট সিম্পলি ইলেকট্রনের চার্জ বাই টোয়াইস, মানে এখানে টু একটা হতো, ই বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, এইটা এটা সিটা হচ্ছে কোন ইউনিটে করতো তার উপরে নির্ভর করতো, এটা তার সঙ্গে তুমি জাস্ট এস ক্যাপটাকে লিখতে, এটা এটা হচ্ছে ইলেকট্রনের জন্য হলে, ইলেকট্রনের জন্য হলে এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে নিউক্লিয়াসের জন্য। তফাৎটা কি হলো দেখো, তাহলে ফর ইলেকট্রন, ইলেকট্রন জি যেটা, মানে ইলেকট্রন জি ফ্যাক্টর যেটা, জিটা হচ্ছে তোমার বেসিক্যালি দুই, ওই জন্য তোমার দুই দুই কেটে গিয়ে অ্যাকচুয়ালি এটা হয় ই বাই মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু এস অফ ইলেকট্রন, এটা লেখা আছে। তাহলে জাস্ট এখানে জাস্ট তুমি যখন ইপিআর পড়বে তখন ইলেকট্রনের জন্য লাগবে, ইলেকট্রনের জন্য জাস্ট নিউক্লিয়ার জি ফ্যাক্টরটা তোমার অ্যাকচুয়ালি দুই হয়ে যায়। কিন্তু এইখানে যে নিউক্লিয়ার জি ফ্যাক্টরটা, সেইটা কিন্তু তোমার ওই এ অনুযায়ী নির্ভর করে, মানে কোন নিউক্লিয়াস তার উপরে কিন্তু নির্ভর করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ওটা কিন্তু কোন নিউক্লিয়াস তুমি কনসিডার করছো তার উপরে কিন্তু পুরো জিনিসটা নির্ভর করবে, ঠিক আছে। সেটা আমি একটু বলে নিই যে যে নিউক্লিয়ার জি ফ্যাক্টর ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য নিউক্লিয়াস। কেমন করে? তো আমি দু একটা জিনিস বলছি, ধরো এদিকে নিউক্লিয়াস বললাম, আর এদিকে হচ্ছে তুমি নিউক্লিয়ার জি ফ্যাক্টরটা বললে। তার প্রথমে তার প্রোটনের জন্য বললে, প্রোটনের যে নিউক্লিয়ার জি ফ্যাক্টর 5.5854, পয়েন্টের পর 4টে ডেসিমেল পর্যন্ত দিলে এইটা। ডয়টোরিয়ামের জন্য যদি তুমি করো, সেটা হচ্ছে 0.8574। কার্বন 13 যদি তুমি করো তাহলে 1.4042।
14n এর জন্য হচ্ছে 0.4036, 31 ফসফরাসের জন্য 2.2610 অ্যান্ড সো অন। পরিষ্কার বুঝতে পারছে নিউক্লিয়াস জি ফ্যাক্টরটা কিন্তু নিউক্লিয়াস টু নিউক্লিয়াস কিন্তু এটা ভ্যারি করছে। এটা তাহলে বোঝা গেল যে তোমার মানে একটা নিউক্লিয়ার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে এবং সেই ম্যাগনেটিক মোমেন্টটা তার যে করসপন্ডিং এক্সপ্রেশনটা সেটা আমি এখানে পেয়ে গেলাম। এখানে আমি জাস্ট ভেক্টর ফর্মে লিখে রেখেছি কারণ দুটোই ভেক্টর কোয়ান্টিটি বলে, পরে যখন ম্যাগনিটিউড দরকার পড়বে ম্যাগনিটিউড ফর্মে ওটাকে জাস্ট রিপ্লেস করে দেব। তাহলে এবারে দেখো, ধরো কোনো একটা নিউক্লিয়াস আছে, এবার আমি কি করলাম, বাইরে থেকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম। এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তাহলে ইন্টারঅ্যাকশন এনার্জিটা কি হবে? নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এইটা। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন এনার্জি। Energy due to interaction between the magnetic moment and the external magnetic field. এইটা একটুখানি দেখে নিতে হবে। Interaction energy due to interactions between the magnetic moment and the magnetic moment মানে এখানে নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট, হ্যাঁ, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা তোমরা অনেক জায়গাতে দেখেছো যে ইন্টারাকশন এনার্জিটা না সবসময় মাইনাস মিউ ডট বি হয়, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে তুমি বি বলো আর ম্যাগনেটিক মোমেন্টটাকে যদি মিউ বলো তাহলে মাইনাস মিউ ডট বি, যেখানে বিটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য, বিটা হচ্ছে তোমার স্ট্রেংথ অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেংথ অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এটা আচ্ছা, এবারে তুমি এটাকে এইভাবে লেখো, মাইনাস মিউ এর জায়গায় তুমি লিখছো কি জিএন, মানে একবারে গামা এন দিয়েও লিখে দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, আমি একবার গামা এন দিয়ে দিই, পরে চেঞ্জ করো। তাহলে মিউটা হচ্ছে গামা এন ইন্টু আই ডট বি, এটা মাইনাস গামা এন আই এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। মানে ধরো তুমি এই জেড ডিরেকশনে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে দিয়েছো আর তোমার অরবিটাল ম্যাগনেটিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা ম্যাগনেটিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ধরো এই ডিরেকশনে কাজ করছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল ধরে নাও তোমার থিটা, তাহলে সেটা আই ডট বি হয়ে যাবে, আই বি কস থিটা, ঠিক আছে, সেটা হয়ে গেল। দেখো তাহলে গামা এন আই ইন্টু কস থিটা মানে আই জেড ইন্টু বি, এটা সেটা হয়ে যাচ্ছে মাইনাস গামা এন আই জেডটা কত না এম আই ইন্টু এইচ কস ইন্টু বি, এইটা। তাহলে ইন্টারাকশন এনার্জিটাকে দেখো তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারলে, মানে একটা আরবিট্রারি নিউক্লিয়াসের জন্য ইন্টারাকশন এনার্জি হচ্ছে মাইনাস গামা এন এম আই বাই এইচ কস, যেখানে গামা এনটা হচ্ছে তোমার জিএন ইন্টু বিটা এন, অর্থাৎ জিএন ইন্টু চার্জ বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস। এই হচ্ছে তোমার ইন্টারাকশন এনার্জিটা হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে স্পেশাল কেসে তোমার ফর প্রোটন কি হচ্ছে, ফর প্রোটন যেটা হচ্ছে যে এই এমআই এর দুটো পসিবল ভ্যালু। ফর প্রোটন এমআইটা হচ্ছে প্লাস হাফ
ফর আলফা স্টেট, এটা মাইনাস হাফ ফর বিটা স্টেট। তাহলে ইন্টারাকশন এনার্জি, এই ইন্টারাকশনসটা কার জন্য? না প্রোটনের জন্য, প্রোটনের জন্য। আর এটাকে তুমি আলফা স্টেটে দেখো, সেটা কতটা? তখন এমআই এর ভ্যালু হাফ হচ্ছে, তার মানে মাইনাস হাফ গামা এন এইচ কস ইন্টু বি। আর ইন্টারাকশন এনার্জিটা যদি তখন তুমি বিটা স্টেটের জন্য যখন দেখছো, তখন এমআই এর ভ্যালু মাইনাস হাফ, তার মাইনাস হাফটা এখানে যদি বসিয়ে দাও, মাইনাস হাফে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হাফ গামা এন এইচ কস ইন্টু বি। এইটা তার মানে এই যে আলফা স্টেটটা দেখো, মানে বি স্টেট ইজ স্টেবিলাইজ, তার এনার্জিটা নেগেটিভ, কমে গেছে। আর এইটা হচ্ছে এনার্জিটা বেড়ে গেছে, তার মানে বি স্টেট ইজ ডিস্টেবিলাইজ। এটা তাহলে একটা স্টেট স্টেবিলাইজ হচ্ছে, একটা স্টেট ডিস্টেবিলাইজ হচ্ছে। আর এবারে দেখো, তুমি যদি স্প্লিটিং প্যাটার্নটাকে দেখো এই পার্টিকুলার কেসে, তাহলে এদিকে এনার্জি প্লট করছো, এটা এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি কি করলে না, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ধরো তুমি দিয়েছো, in presence of external ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে না, একজনের এনার্জি দেখো কমছে, একজন এনার্জি বাড়ছে। আর কার এনার্জি কমলো? আচ্ছা, এটা সমান সমান একজন, যেটা ছবিটা জানি না বোঝা যাচ্ছে কিনা, এটা সমান সমান। হ্যাঁ, এটা যতটা কমছে এটা ততটা বাড়ছে। আচ্ছা, তাহলে এই যতটা কমে গেল, আচ্ছা এইটা হচ্ছে কার জন্য? একটা আলফা স্টেটের জন্য। এটা কার জন্য? একটা বিটা স্টেটের জন্য। সেটা কমে গেল, সেটা কতটা কমেছে না, ম্যাগনিটিউড ধরলে তোমার হাফ গামা এন এইচ কস ইন্টু বিটা। এইটাও ঠিক একই রকম ভাবে হাফ গামা এন এইচ কস ইন্টু বিটা। টোটাল যে এনার্জি গ্যাপটা ডেল্টা ইটা, সেটা হচ্ছে এনার্জি ফর দ্য বিটা স্টেট মাইনাস এনার্জি ফর দ্য আলফা স্টেট। সেটা কত হচ্ছে না, দুটো যোগ করলে গামা এন এইচ কস ইন্টু বি হলো। এটা তাহলে দেখো তুমি গ্যাপটা পেয়ে গেলে, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে গ্যাপটা, সেটা কিন্তু তোমার এই স্ট্রেন্থ অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়ার সাথে সাথে তোমার বাড়ছে। তুমি এই যদি বাঁদিক থেকে ডান দিকে, এদিক থেকে এদিকে যদি তোমার এই বিটা বাড়ছে তুমি দেখো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে যদি দেখো, তাহলে তার করসপন্ডিং কিন্তু এই এটা মানে এনার্জি গ্যাপটাও কিন্তু তার মতো করে কিন্তু কমছে, মানে বাড়ছে আর কি। মানে এখন এইখানে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এরকম একটা জায়গায় থাকতো, তাহলে গ্যাপটা হচ্ছে এতটা হতো। যখন তোমার এখানে গেল বাড়লো, আরো বি বাড়ালে আরো গ্যাপটা বাড়বে এন্ড সমান। এই গ্যাপটা যে বি ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়ছে, সেটা কিন্তু পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। তাহলে এইখান থেকে যদি তুমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে বের করো, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা সেটা যদি এইচ নিউ বলো, সেটা কত? ডেল্টা ই। আর নিউটা হয়ে গেল দেখো তোমার গামা এন, এইচ কসটা হচ্ছে এই 2 পাই করে দাও, এইচ বি, নিচে তোমার জাস্ট এইচ দিয়ে ভাগ হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে কত? গামা এন into b by twice pi. This is the transition frequency, gamma n bz by twice pi। এটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা অবশ্যই তুমি এখানে সেন্টিমিটার ইনভার্সে লিখবে বা হার্জ ইউনিটে লিখবে। তাহলে দেখো, তাহলে এই যে একটা লেভেল থেকে আলফা স্টেট থেকে বিটা স্টেট থেকে ট্রানজিশনটা করবে, তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা, সেটা নির্ভর করছে বি এর উপর। তাহলে বি যত বেশি হবে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তত বেশি হবে এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার তত বেশি হবে। এটা ঠিক আছে। তাহলে এবারে
এই যখন তুমি প্রোটনের স্পেশাল কেসে ফর প্রোটন যখন তুমি কনসিডার করছো তার স্প্লিটিং প্যাটার্নটা এরকম দেখতে হলো। এবার যদি এরকম সিচুয়েশন তো অন্য একটা সিস্টেম যার ক্ষেত্রে তোমার আইগের ভ্যালুটা হাফ নয়, হাফের থেকে বেশি, মানে মানে এই প্রোটন বলো বা কার্বন 13 বলো বা ফসফরাস 31 বলো, প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু আইটা হাফ, স্প্লিটিং প্যাটার্নটা একই রকমের হবে, শুধু এনার্জি গ্যাপটা বাড়বে বা কমবে সেটা একটু নির্ভর করবে গামাইনের উপরে, গামাইন আবার জি এর উপরে নির্ভর করছে, মাস অফ দ্য নিউক্লিয়াস তার উপরে নির্ভর করছে। হ্যাঁ, সেটা তো আলাদা আছে। এবারে যখন তোমার এরকম হবে যারা কারো হয়তো আই এর ভ্যালু হচ্ছে 5/2 বা আই এর ভ্যালু হচ্ছে 7/2 বা আই এর ভ্যালু 9/2, তার মতো করে কিন্তু তুমি অনেকগুলো পাবে তখন, মানে তখন হচ্ছে ওই ওই মানে অনেকগুলো স্প্লিটিং হবে, সেই মতো করে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে আলাদা আলাদা তুমি পেতে পারবে আর কি। আচ্ছা, ধরো আমি জাস্ট তোমাকে এইটা বলি, ধরো তুমি জাস্ট সিম্পলি প্রোটন কনসিডার করো ভার্সেস কার্বন 13 কনসিডার করো। দেখো খেয়াল করে এক্ষেত্রে যে এই যে ফ্রিকোয়েন্সিটা তুমি ক্যালকুলেট করছো, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার গামা এন, মানে 1/2 পাই গামা এন বি বাই 2 পাই, তো এইটা। আচ্ছা, এইটা খেয়াল করে দেখো, এই এটা গামা এনটা হচ্ছে তোমার জিএন ইন্টু বিটা এন বাই টোয়াইস পাই ইন্টু বি, এইটা। সেটা আবার কত হচ্ছে তোমার এই যে জিএন বাই টোয়াইস পাই, এইটা হচ্ছে চার্জের পরিমাণ ডিভাইডেড বাই তোমার টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু বি। জিএনটা রেখে দিলে বিটা এন এর জায়গায় কিউ বাই টোয়াইস এম এন ইন্টু বি, এটা হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা খেয়াল করে দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমার জিএন কিউ বাই 4 পাই এম এন ইন্টু বি, এই হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে এবারে এই যে গ্যাপটা যদি তুমি প্রোটনের ক্ষেত্রে বলো, সেখানে এটা কি জি ফর প্রোটন লাগবে, মাস অফ প্রোটন হবে এইটা, তারপরে যেমন আছে আছে। আচ্ছা, এখানে এখানে কিউটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জ। হ্যাঁ, কিউটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জ কিন্তু। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার এই চার্জটা তোমার এর ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে যেমন, মানে তুমি জানো মানে -9.11 -31 -9 সরি চার্জ তো মানে -1.062 × 10⁻⁹ কুলম। প্রোটনের ক্ষেত্রে ওইটাই হলো বা অপোজিটিং সাইন হলো, কিন্তু যখন কার্বন 13 বা ইত্যাদি কনসিডার করবে, কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন আছে, তাহলে 6 ইন্টু এটা হয়ে যাবে, তোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা তাহলে এটা হচ্ছে জি অফ প্রোটন বাই মাস অফ প্রোটন এইটা। এখানে কিউ যেটা, কিউটা অ্যাজ ইউজুয়াল আমি রাখলাম, কিউটা ইন্টু বি হলো, আর নিচে তোমার 4 পাইটা তোমার রয়ে গেছে। আর এটাই যদি তুমি এই কার্বন 13 এর ক্ষেত্রে তুমি বলতে, তার ক্ষেত্রে জি ফর কার্বন 13 আলাদা, মাস অফ কার্বন 13 আলাদা, ইন্টু চার্জটা আছে, ইন্টু বি আছে, ডিভাইডেড বাই 4 পাই, এটা। তাহলে স্প্লিটিং প্যাটার্নটা একই রকমের হলো, কিন্তু খেয়াল করে দেখো যে এক্ষেত্রে এই যে জি প্রোটন এবং মানে এটা যদি তুমি এই হাইড্রোজেনের ক্ষেত্রে রেশিওটা আর কার্বন 13 এর ক্ষেত্রে রেশিওটা তুমি যদি দেখো, তাহলে এটা কিন্তু এই প্রোটনের জাস্ট নিউক্লিয়ার জি ফ্যাক্টর আর কার্বন 13 এর নিউক্লিয়ার জি ফ্যাক্টর মাস অফ দ্য প্রোটন বাই মাস অফ দ্য, সরি মাস অফ দ্য প্রোটনটা তো নিচে, মাস অফ দ্য প্রোটনটা এখানে নিচে থাকবে, আর উপরে হচ্ছে মাস অফ কার্বন 13, মাস অফ কার্বন 13 এইটা। আর তার সাথে হচ্ছে এই এই যে চার্জটা, এটা হচ্ছে প্রোটনের চার্জ, এইখানে চার্জটা কত হয়ে যাবে কার্বন 13 এর জন্য 6 ইন্টু কিউ। ঠিক আছে, যখন রেশিওটা করবে নিচে একটা 1/6 ফ্যাক্টর তোমার থেকে যাবে এইটা। তাহলে তুমি এবার ক্যালকুলেট করে দেখবে, তোমার দেখো এই কার্বন 13 এর তুলনায় জি ফ্যাক্টরটা প্রোটনের ক্ষেত্রে বেশি, একটা প্রোটনের মাসের তুলনায় কার্বন 13 এর মাস হচ্ছে অনেকটা বেশি, তাহলে আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াবে এই রেশিওটা হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে একের তুলনায়। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে যে গ্যাপটা পাবে তুমি, কার্বন 13 এর ক্ষেত্রে কিন্তু গ্যাপটা অনেকটা তোমার কমে যাবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মানে একটা জানলে আর একটা কেমন করে করতে হয় তুমি সেটা পাবে আর কি। তাহলে আমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রেও
আই এর ভ্যালু হাফ আর কার্বন 13 এর ক্ষেত্রে আই এর ভ্যালু হাফ, কিন্তু তার ক্ষেত্রে স্প্লিটিং প্যাটার্নটা একই রকমের হলো, কিন্তু ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কিন্তু বিভিন্ন হবে, সেটাকে তুমি মাথায় রাখবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা মানে যদি তুমি মানে প্রথমে আমি প্রোটন এনএমআর এর কথাই ভাবছি, তাহলে প্রোটন এনএমআর এর ক্ষেত্রে তুমি এই ধরনের স্প্লিটিং প্যাটার্ন পেলে, এবং যেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিটা তোমার অ্যাকচুয়ালি নির্ভর করছে বি এর উপরে, এটার উপর। আর এবারে কথাটা হচ্ছে, দেখো এটা এইখানে এই যে ইনফরমেশনটা আছে, মানে নিউ এর যে এক্সপ্রেশনটা আছে, সেইখানে কিন্তু কোথাও তোমার বিভিন্ন মলিকুলের জন্য যে বিভিন্ন প্রোটন, তাদের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নেই। ধরো প্রোটন মানে জাস্ট এখানে জাস্ট সিম্পলি মানে হাইড্রোজেন আর কি, এইটা। এবারে সেটা তোমার একটা অ্যালকেনের হাইড্রোজেন না অ্যালকোহলের হাইড্রোজেন নাকি কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন, সেই কোনো ইনফরমেশন কিন্তু এই নিউয়ের মধ্যে নেই। মানে অ্যাজ তুমি যেন যেটা করছো সেটা হচ্ছে এই যে একটা বেয়ার প্রোটন, তার জন্য যা কিছু ক্যালকুলেট করা করছো। এবারে কথাটা হচ্ছে কি, যখন কোনো একটা কেমিক্যাল এনভায়রনমেন্টে তুমি আসবে, কেমিক্যাল এনভায়রনমেন্ট এই যে বি, যেটা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তুমি আশা করছো যে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ডিরেক্টলি তোমার ওই প্রোটনকে অ্যাটাক করছে বা প্রোটনের সাথে ইন্টারাক্ট করছে। কিন্তু সেই প্রোটনকে কেন্দ্র করে যদি কোনো একটা কেমিক্যাল এনভায়রনমেন্ট থাকে, তাহলে ইউজুয়ালি যেটা করে যে সেই কেমিক্যাল এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি তোমার ওই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে না রেজিস্ট করার চেষ্টা করছে। মানে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরছে, সে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে শিল্ড করছে। শিল্ড করলে এফেক্টিভলি কতখানি ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার প্রোটন এক্সপিরিয়েন্স করবে, সেইটা কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান নয়, তার থেকে কিছুটা কম কিছু একটা আর কি। এবং সেই কমটা হচ্ছে তোমার সকল স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা দিয়ে যা ঠিক হবে। তখন হচ্ছে তোমার একটা প্রোটনের সঙ্গে আর একটা প্রোটন যে ডিফারেন্ট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল করছে, এবং তার মতো করে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা ইত্যাদি পাবে তুমি। তা সেইটা আমাদের জাস্ট ওই মানে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা জাস্ট এই পর্যন্ত বললাম, তাহলে এর উপরে বেশ করে তুমি জাস্ট তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, সেটা প্রবলেমটা একটুখানি করো বাড়িতে। তাহলে প্রথম যে প্রবলেমটা দিচ্ছি সেটা হচ্ছে এরকম যে ফাইন্ড দ্য এনার্জি গ্যাপ বিটুইন the two nuclear spin states alpha and beta, and hence the transition hence the transition frequency of transition from alpha state to beta state for proton when strength of external magnetic field is 2.11 টেসলা। ঠিক আছে, এইটা একটা পার্টিকুলার প্রবলেম দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা দেখবে এই অ্যাপ্রক্সিমেটলি তোমার ওই 90 মেগাহার্জের মতো তোমার বেরোবে। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, যে হোয়াট ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ must be applied to a free proton for spin transition to occur at এক নম্বর হচ্ছে 60 মেগাহার্জ, 2 নম্বর হচ্ছে 300 মেগাহার্জ, 3 নম্বর হচ্ছে 500 মেগাহার্জ। এটা
মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়ালে তোমার ফিল্ড স্ট্রেংথটা বাড়বে, তুমি দেখলে সরি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা বাড়লে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা বাড়বে, তুমি দেখলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সি তুমি করতে চাইছো, তার জন্য তোমাকে বি এর ভ্যালুটাকে বের করতে হবে। মানে একই ফর্মুলা, আগেরটা জাস্ট তোমার বি বলে দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি বের করতে হতো, এখন ফ্রিকোয়েন্সি করে বলে দিকে তোমার বি এর ভ্যালুটাকে বের করতে হবে। তো এই একটা পার্টিকুলার প্রবলেম তোমাকে বাড়িতে বসতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, মানে এই পর্যন্ত আজকে বলা হলো, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবারে তোমার বিভিন্ন নিউক্লিয়াস যদি হয় তাহলে অ্যাকচুয়ালি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা দেওয়া হচ্ছে সেই ততক্ষণ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে না, কারণ সে বেসিক্যালি শিল্ডেড হচ্ছে। কেমন করে শিল্ডেড টিল্ডেড হবে সেইটাকে নিয়ে আলোচনা করা, হ্যাঁ সেইটা আমরা পরের দিন আলোচনা করবো। সেখান থেকে কেমিক্যাল শিফট এই যে গল্পটা আর কি, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে আমি জাস্ট এমনি অত ডিটেলটা লিখছি না, মোর অ্যাবাউট প্রিন্সিপালস অফ এটা আমরা আলোচনা করব। এন্ড অফ লেকচার 6। মানে আজকে এই পর্যন্ত বললাম, ঠিক আছে? দেখো যতটুকু বলেছি সেইটুকু জায়গায় সবাই পরিষ্কার তো, বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে বেশ একদম সহজ সহজ ফর্মুলা থেকে প্রবলেম টবলেম পড়ে, হ্যাঁ এগুলো একটুখানি ঠিক করে করবে। সেভই করা হয়নি, আচ্ছা তোমার হচ্ছে সেম 6 মডিকুলাস স্পেক্ট্রোস্কোপি